সবাইকে নমস্কার ও আদাব। আমরা বিজেএস প্রস্তুতি বিষয় নিয়ে একটি ক্লাস নিতে চলেছি। এটা হচ্ছে মুসলিম উত্তরাধিকার আইন বিষয়। তো আমরা জানি যে মুসলিম উত্তরাধিকার আইনের দুইটি মতবাদ রয়েছে, একটি সুন্নি আইন, আরেকটি শিয়া আইন। তোমরা বিজেএস পরীক্ষার জন্য সুন্নি আইন থেকে প্রশ্ন হয়, শিয়া আইন থেকে প্রশ্ন হয় না, এজন্য আমরা সুন্নি আইন নিয়ে আলোচনা করব। তো ম্যাথ বা গণিত করতে যাওয়ার পূর্বে আমাদের এই চার্টটা একটু দেখে নেওয়া উচিত। তো দেখা যাক, আমরা জানি যে সুন্নি উত্তরাধিকার আইনে তিনটি শ্রেণী রয়েছে। তো প্রথম শ্রেণীতে রয়েছে অংশীদার অংশীদার বা শেয়ারার। এদের মধ্যে রয়েছে মোট 12 জন। 1 নম্বর স্বামী, স্ত্রী, পিতা, মাতা, কন্যা, পুত্রের কন্যা, পিতার পিতা। 8 নম্বরে একই সাথে দুই শ্রেণী রয়েছে, একটি হচ্ছে পিতার মাতা আর একটি মাতার মাতা, এটা জয়েন্টলি সম্পত্তি পাবে। তারপরে রয়েছে পূর্ণ বোন বা নিজ বোন। তারপর রয়েছে বৈমাত্রীয় বোন। বৈমাত্রীয় বোন মানে পিতা এক কিন্তু মাতা আলাদা। আর বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় বোন। বৈপিত্রীয় ভাই বলতে বোঝায় হচ্ছে পিতা আলাদা, মাতা একজন। এবার আসা যাক রেসিডিউয়ারি বা অবশিষ্ট ভোগী এদের। তো এদের তালিকায় রয়েছে 3 জন, 1 2 3। প্রথমে আছে আসবাব বিনাফসি, আর দ্বিতীয় নম্বরে আছে আসবাব বিকারি। আসবাব বিকারি বলতে বোঝায় যে এটা সাধারণত থাকবে এই শ্রেণীতে, কিন্তু এই শ্রেণীর উপস্থিতিতে এরা আবার হয়ে যাবে, রেসিডিউয়ারিতে পরিণত হবে। যেমন আমরা জানি যে কন্যা কন্যা শিয়ারা, এই যে 5 নম্বরে কন্যার কথা আছে, কন্যা শিয়ারা। তো কন্যা কখন রেসিডিউয়ারি, কোনো সময় রেসিডিউয়ারি হয়ে যায়, আর যখন কন্যা রেসিডিউয়ারি হয়ে যায় তখন তাকে বলা হয় আসবাব বিকারি। কখন রেসিডিউয়ারি হয়? এই যে কন্যা পুত্রের উপস্থিতিতে রেসিডিউয়ারি হবে, আর যখন তারা রেসিডিউয়ারি হয়ে যাবে তখন হচ্ছে এই অনুপাতে সম্পত্তি হবে, অর্থাৎ পুরুষ অনুপাত নারী 2:1 এইভাবে সম্পত্তি পাবে। তারপরে দেখা যায় এসডি বা হচ্ছে সন্স ডটার। সন্স ডটার সাধারণত হচ্ছে শেয়ারার, এই যে পুত্রের কন্যা বা সন্স ডটার। কিন্তু সন্স ডটার হচ্ছে কখনো কখনো আসবাব বা রেসিডিউয়ারিতে পরিণত হতে পারে। কখন? সন্তানের উপস্থিতিতে, মানে পুত্রের পুত্র যদি থাকে তাহলে পুত্রের কন্যা রেসিডিউয়ারি হয়ে যায়, আর এই শ্রেণীর রেসিডিউয়ারিকে বলা হয় আসবাব বিগাইড। একইভাবে ফুল সিস্টার ফুল ব্রাদারের সাথে রেসিডিউয়ারি হয়, কনসেকুয়েন্ট সিস্টার কনসেকুয়েন্ট ব্রাদারের সাথে রেসিডিউয়ারি হয়ে যায়। এবার আসলে 3 নম্বর শ্রেণীতে আসবা মা গাইড। আসবা মা গাইডটা হচ্ছে এরকম এক ধরনের আসবা যারা সাধারণত এই যে এখানে যেটা দেখলাম আর কি, যে তাদের কাউন্টার পার্টদের সাথে তারা রেসিডিউয়ারিতে পরিণত হয়ে যায়। এখানে কাউন্টার পার্ট থাকার দরকার নাই, শুধুমাত্র কোনো একটা বিশেষ শেয়ারের উপস্থিতিতে তারা কি হয়ে যাবে, তারা রেসিডিউয়ারি হয়ে যাবে এবং বাকি সম্পত্তি তারা পাবে। কখন? যেমন কন্যা যদি পূর্ণ গুণ থাকে, তাহলে পূর্ণ গুণ যদি থাকে তাহলে কন্যা যে পরিস্থিতিতে হাফ অংশ পায় সেই পরিস্থিতিতে ফুল সিস্টার পাবে হচ্ছে রেসিডিউয়ারি হিসেবে সম্পত্তি পাবে। তো এবার আমরা যখন গণিত প্র্যাকটিস করব তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে সিরিয়ালি আমরা শেয়ারদের যে 12টা তালিকা রয়েছে 12টা তালিকা শিখব, তবে প্রতিটা ক্লাসে আমরা আলাদা আলাদাভাবে শিখব। আমরা স্বামী এবং স্ত্রী এই দুজনের অংশ একই সাথে শিখব, তাহলে আমাদের মনে রাখার জন্য সুবিধা হবে। তবে একটি অঙ্কে কোনো সময় স্বামী এবং স্ত্রী উভয় উপস্থিত থাকবে না, হয় স্বামী থাকবে অথবা স্ত্রী থাকবে। তাহলে দেখে নেওয়া যাক। এই দুটো পাশাপাশি শিখবো এই কারণে যে যে পরিস্থিতিতে হাজবেন্ড কোনো একটা নির্দিষ্ট অংশ পায়, ওই একই পরিস্থিতিতে ওয়াইফ হাজবেন্ড যে অংশটা পেয়েছে তার অর্ধেক অংশ পায়। তো এটা মনে রাখবো কিভাবে, আমরা সবসময় যখন গণিত করব তখন মৃত ব্যক্তির সাথে সম্পর্ক নির্ণয় করে আমরা ম্যাথগুলো করব, ঠিক আছে? তো দেখা যাক যে মৃত ব্যক্তি যদি মৃত ব্যক্তির সন্তান, এখন সন্তান বলতে পুত্র এবং কন্যা উভয়কে বোঝাবে, পুত্র প্লাস কন্যা যদি থাকে, বা মৃত ব্যক্তির সন্তান মানে পুত্র অথবা কন্যা যদি থাকে, বা পুত্রের সন্তান থাকে, পুত্রের সন্তান, পুত্রের সন্তান বলতে বোঝায় হচ্ছে পুত্রের পুত্র মানে সন্স সন, অথবা
সন্স ডটার, এভাবে যতই নিম্নগামী হোক না কেন। কিন্তু যদি মৃত ব্যক্তির কন্যার সন্তান থাকে তাহলে কিন্তু হবে না, পুত্রের সন্তান থাকা লাগবে, নতুবা শুধু সন্তান থাকা লাগবে। যদি এগুলো থাকে, এই সকল উত্তরাধিকারী বা অংশীদার যদি থাকে, তাহলে স্বামী পাবে। এগুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে লিখব? এগুলো থাকলে টিক চিহ্ন দিলাম, এগুলো যদি থাকে তাহলে হাজবেন্ড পাবে 1/4 অংশ, আর একই ক্ষেত্রে ওয়াইফ পাবে 1/8। এই যে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 1/8 হবে। কিভাবে? ভাগ 2। আমরা যদি নিচে কিছু না মানে 1 আছে, তাহলে এই যে 1 1 কে 1, 4 2 8, এটা হয়ে গেল। এবার দেখি এই ব্যক্তিগণ যদি না থাকে তাহলে কি হবে? এরা নাই, এরা যদি না থাকে তাহলে হাজবেন্ড পাবে হাফ, আর ওয়াইফ পাবে 1/4। তাহলে একই সিচুয়েশনে হাজবেন্ড পাচ্ছে 1/4 আর ওয়াইফ পাচ্ছে 1/8। আবার একই ক্ষেত্রে যদি এই ব্যক্তিগণ উপস্থিত না থাকে, এই যে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি, যদি এরা না থাকে তাহলে হাজবেন্ড পাবে হাফ, আর এরা না থাকলে ওয়াইফ পাবে 1/4। এবার আমরা ম্যাথগুলো করে নিব, তাহলে লিখতে পাবো। কোন একজন সুন্নি ব্যক্তি মারা গেছেন, রেখে গেছেন তার হাজবেন্ডকে এবং তার পুত্রকে, তাহলে কে কত অংশ সম্পত্তি হবে? হাজবেন্ডকে রেখে গেছেন আর সনকে রেখে গেছেন। তাহলে দেখা যাক, আমরা জানি কি যে মৃত ব্যক্তির যদি সন্তান অথবা পুত্রের ঘরে সন্তান না থাকে তাহলে হাজবেন্ড পাবে হাফ। যেহেতু মৃত ব্যক্তির সন্তান রয়েছে তাহলে ইনি পাবেন 1/4। এখন বাকি থাকে কতটুকু সম্পত্তি? মোট সম্পত্তি আমরা জানি 1, তাহলে 1 থেকে 1/4 যদি আমরা বাদ দিই, তিনের 4 অংশ ইনি পাবেন শেয়ারার হিসেবে, আর পুত্র পাবেন রেসিডুয়ারি হিসেবে। এটা গেল হাজবেন্ডের ক্ষেত্রে। এবার যাই আমরা ওয়াইফের অংশের ক্ষেত্রে। কোন একজন সুন্নি ব্যক্তি মারা গেছেন, রেখে গেছেন তার ওয়াইফকে এবং রেখে গেছেন তার এক পুত্রকে, তাহলে ওয়াইফ কি পাবে? ওয়াইফ পাবে হচ্ছে, আমরা জানি মৃত ব্যক্তির সন্তান, অথবা যদি পুত্রের ঘরের সন্তান না থাকে তাহলে পাবে 1/4, যেহেতু আছে সেহেতু পাবে 1/8, 8/1 অংশ। তাহলে এই অংশটা পাচ্ছে শেয়ারার হিসেবে। এবার দেখা যায় সাম কতটুকু পাবে? ইনি পাবে রেসিডুয়ারি। এখন রেসিডুয়ারি বের করতে হলে কি করতে হবে? এই যে 1 থেকে অংশটা বাদ দিতে হবে, অর্থাৎ 7/8। এখন প্রশ্ন যে পরীক্ষায় আসলে আমরা কিভাবে অঙ্কগুলো করব? তো সাধারণত এত ছোট ছোট ম্যাথ দেয় না, একটু জটিল টাইপের ম্যাথই দেয়। তো পরীক্ষায় কিভাবে, পরীক্ষা আসলে কিভাবে আমরা লিখবো ওটা পরবর্তী ক্লাসে আমি বলে দেবো। এখন দেখা যাচ্ছে কিছু জটিল বিষয় নিয়ে। এক্স নামক এক মহিলা ওয়াই নামক এক পুরুষের সাথে বিয়ের পর তাদের পি নামক এক ছেলে হলো। পি নামক এক ছেলে হলো, তারপরে এদের ডিভোর্স হলো। ডিভোর্স হওয়ার পর এই এক্স এর বিয়ে হলো আবার জেড এর সাথে। এই এক্স এর বিয়ে হলো আবার জেড এর সাথে, এবং তাদের কোনো সন্তান হওয়ার পূর্বেই কি হলো? এক্স মারা গেল। তো এখন এক্স এর রেখে যাওয়ার সম্পত্তি যদি বন্টন করতে যায় তাহলে কি হবে? দেখেন এখানে কি কে রইলো? এক্স যে মারা গেল। এখন প্রশ্ন হতে পারে তাহলে পি কি সম্পত্তি পাবে? এখন প্রশ্ন দেখেন, পি কিন্তু জেড এর সন্তান নয়, কিন্তু এক্স এর সন্তান, এক্স এর আগের পক্ষের সন্তান। অর্থাৎ যখন আমরা ম্যাথ করব বা গণিত করব তখন আমরা মৃত ব্যক্তির সাথে সম্পর্ক নির্ণয় করব। এদের কথা এগুলো সব ভুলে যান। মৃত ব্যক্তির কে কে রইল? মৃত ব্যক্তির যেহেতু ইনি হচ্ছে পূর্ববর্তী হাজবেন্ড, ইনি তো সম্পত্তি পাচ্ছেন না, বিবাহ যেহেতু বিচ্ছেদ হয়ে গেছে,
তাহলে থাকলো তার হাজবেন্ড এবং রইলো তার একটি পুত্র। তাহলে সম্পত্তি থেকে পাবে হচ্ছে পি হাজবেন্ড জেড এবং ছেলে পি। খুবই সহজ। এখন প্রশ্ন হচ্ছে যদি এই জেড এর ঘরের একটি সন্তান থাকতো, এক্স ওয়াই এর সাথে বিয়ে করলো, পি নামক একটি ছেলে হলো, তারপরে এদের ডিভোর্স হয়ে গেল, এক্স আবার জেড এর সাথে বিয়ে করলো এবং তাদের কিউ নামক একটি ছেলে হলো, তাহলে কি হবে? তাহলে ওই একই বিষয় হবে, এখানে চলে আসবে পি কিউ। এই যে দুজনে জয়েন্টলি ভাগ হচ্ছে 3/4। এখন এটাকে আমরা ভাগ করে দেব, 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? একটা ছেলে পাবে হচ্ছে 3/8 আর একজন পাবে 3/8। তো এই ক্ষেত্রে যখন অনেকগুলো শেয়ার হয়ে যায় বা অনেক উত্তরাধিকার অনেকগুলো শ্রেণীতে ভাগ হয়ে যায়, তখন তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তাহলে আমরা কি দেখলাম যে এখানে 1/4 আছে আর এখানে হয়ে যাচ্ছে 3/8। তাহলে একে যদি সমহরে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে? এই যে 1/8, তারপরে 3/8, 3/8, এদের লসাগু যদি করা হয় তাহলে হবে 8। 8 কে 4 দ্বারা ভাগ করলে 2 যোগ 8 কে 8 দ্বারা ভাগ করলে 1 আর 1 এর সাথে 3 গুণ করলে 3 1 কে 3। এবার দেখুন তাহলে কি হচ্ছে, প্রথম অনুপাতটা হয়ে যাচ্ছে এই যে এটা 2/8। এখন দেখেন অঙ্কটা ঠিক আছে কিনা। 2 আর 3 5 3 8 কাটাকাটি করলে হয়ে যাবে 1। আমরা জানি টোটাল সম্পত্তি বা সম্পূর্ণ অংশ হচ্ছে 1, তাহলে হয়ে গেল এটা।